আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। আমি একজন 11-12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার ছিলাম, বর্তমানে নেই। প্রথমে হাইকোর্টের ইমপিউজ জাজমেন্ট আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট। কি জাজমেন্ট? না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে। তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কিনা। আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার। আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে? শাস্তিটা কাকে দিল? কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। শুধু আমরা 20,000 নয়, প্রত্যেক একজনের পিছনে আরো 5 জন, আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা। আজকে হাহাকার করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। এটা তো দেখুন কোর্টের একটা অর্ডার আছে, এইবার সেই কোর্টের অর্ডারের পরে তার আইনিভাবে কি প্রসিডিওর বা তার আইনি যে ব্যাপারগুলো সেগুলো কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে প্রসিড করবেন সেটা তো আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ যে এই যে মানে সমূহ বিপদে আমরা যে অথই জলে পড়েছিলাম তার থেকে সাময়িকভাবে হলেও উনি আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের জীবন জীবিকা আমরা কিছু দিনের জন্য হলেও রাখতে পারছি। কিছুক্ষণের জন্য আশ্বস্ত হলাম ঠিকই, কিন্তু এটা তো খুব দীর্ঘস্থায়ী কিছু নয়। আপাতত যতদিন না আমরা টার্মিনেশন লেটার পাচ্ছি ততদিন পর্যন্ত চাকরিটা কন্টিনিউ করতে পারবো, এইটা ভেবে ভালো লাগছে। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও? এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically, CPM has to answer why he is cancelling all this list. 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো
আপনারা কলকাঠি নাড়েননি তো? মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। যারা বলছে 2026-এ করবেন, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয়, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে। আমার মানতে কোনো আপত্তি নেই। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেব। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। তারপরে গেল ডিভিশন বেঞ্চে, সব বাতিল। আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম, সব ভালো ভালো লয়ার দিয়ে 2024-এ আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময়। তখন হঠাৎ খবর পেলাম যে, তখন কি খবর পেলাম শুনুন, যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। বাট যেটা দরকারি সেটা আমার বলতে হবে। আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো, আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না। ভাই বোনেরা আমার, তা কি হয়? আমরা তো সবাইকে ডেকেছি। যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয়। 2024 সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি। আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ, আমাদের চন্দ্রচূড়জি, সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন,
একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট।